ধন্যবাদ প্রফেসর মাসুম বিল্লাহ যোগ দেওয়ার জন্য। আসলে আজকে আমি কথা বলতে চাই একটু সংবিধানটা নিয়ে, মূলত সংবিধান নিয়ে, যে বাংলাদেশে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন এবং আর্টিকেল 7A যেটা, সেটাকে ওনারা মানে ভায়োলেট করেছেন। পরবর্তীতে আর্টিকেল 7 তুলে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস সংবিধানকে যেভাবে বুড়ো আঙ্গুলি দেখাচ্ছিলেন, সংবিধানকে যেভাবে নিয়ে মানে তছনছ করছিলেন, সেই ধারাবাহিকতা কি এখনো বজায় আছে কিনা মাসুম? নড়বড়ে ভিত্তির উপরে যে ঘর দাঁড়ি তাকে সুরক্ষা দিতে পারে মানুষকে। সুতরাং ক্ষত যেখানে, হাত তো বারে বারে সেখানে হবে, তাই না? অন্তর্বর্তী সরকার যেটা প্রফেসর ইউনূস নেতৃত্ব দিয়েছেন, আর আইনি বৈধতা নিয়ে বারে প্রশ্ন এবং অদূর ভবিষ্যতে এই প্রতি আমাদেরকে বারে বারেই আঘাত করবে। এবং আপনি দেখবেন যে ওরা দুটো বিষয় দাবি করে। মানে আলোচনাটা আমরা যদি আইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, পিওর সেন্সে কিন্তু ইউনূস সরকারের লিগালিটি চ্যালেঞ্জ হোক, পূর্ণাঙ্গ শুনানি হোক, দারুণ একটা কিছু তৈরি হোক, এরকম কিছু আমাদের আদালতের দুই ধরে কিছু হয় নাই। কারণ আদালতটাই তো ভেঙে চুরে তল করে দিয়েছিল। তারপরেও ছোটখাটো দু একটা শুনানি হয়েছে যেখানে ডক্টর মাসুম, ডক্টর বিল্লাহ, আমি আপনাকে একটা জায়গা থেকে মানে মানে বলতে মানে বলার অনুরোধ করব। আদালতকে তো যে প্রথম রাতে বেড়াল মারার মতোই আদালতকে দিয়েই তো শুরু হয়েছিল। সেই মানে আদালতকে ঘেরাও করে মব করে, বড় মবটা কিন্তু আদালতকে দিয়ে শুরু হয়েছিল। আপনি ওখান থেকে শুরু করেন। হ্যাঁ, একদম সেটাই আমি বলছি, এবং এটাই কিন্তু আমি বারবার আর্গিউ করেছি। অ্যাপিলেট ডিভিশনের যে পুরো ভেঙে দিল, এটা তো সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এমনকি the appointment of Justice Refat Ahmed as the Chief Justice is unconstitutional. কেননা জাস্টিস রেফাত অ্যাপিলেট ডিভিশনের বিচারকই ছিলেন না, এবং অন্যান্য জাজদের ক্ষেত্রেও আপনি দেখবেন যে যেভাবে তাদেরকে বাদ দেওয়া হলো সেভাবে তো হওয়ার কথা নয়। এমনকি হাইকোর্ট ডিভিশনের পুরো খোলনলচেটাও পাল্টে গেছে। সেখানে 23 জন বিচারককে বাধ্য করা হয়েছে পদত্যাগ করবার জন্য। এমনকি পরবর্তীতেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইত্যাদি এটা ওটার নাম করে আরো অনেক জাজকে পদত্যাগের মতন পরিবেশ তৈরি করা হয়েছে। সুতরাং আমাদের জুডিশিয়ারির যে মূল শক্তির জায়গা, অভিজ্ঞতা, পরিপক্কতা, কম্পিটেন্স, হ্যাঁ, বিচারিক ইন্টিগ্রিটি, এটা দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের আমলে। ভবিষ্যতে এই ইন্টেলেকচুয়াল ক্ষতি, ইনস্টিটিউশনাল ক্ষতির কথা বাদই দিলাম, এই যে যে ইন্টেলেকচুয়াল শূন্যতা তৈরি হয়েছে, তাদের কেমন করে আমরা মানিয়ে নেব, পুষিয়ে নেব, আমার কাছে আইনের ছাত্র হিসেবে খুব মুশড়ে পড়ি। জাস্ট একটা উদাহরণ দিই, আপনি যে ইঙ্গিত করছিলেন সাতের বি যে বাদ গেল, এটা কিন্তু রিসেন্ট, সাতের এ এই যে বাদ গেল, এটা কিন্তু রিসেন্ট ফেনোমেনন। এই বদিউল আলম মজুমদার আছে না, সুশাসনের জন্য নাগরিক নাকি নাম, এই লোক চ্যালেঞ্জ করেছে হচ্ছে আপনার 15th অ্যামেন্ডমেন্ট, মানে আমাদের সংবিধানের যে মূল প্রিন্সিপল গুলো সেগুলো যে আবার রেস্টোরড হয়েছিল সেই বৈধতা, প্লাস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, এই অজুহাত দিয়ে সে রিটটা করেছিল। এবং পরিস্থিতির সুযোগ নিয়ে হাইকোর্ট ডিভিশনকে দিয়ে বলিয়ে নিয়েছে যে 15th অ্যামেন্ডমেন্ট অবৈধ। সেখানে দুজন জাজ, একজন হচ্ছেন জাস্টিস ফারা মাহবুব, আর একজনের নাম দেবাশিস রয় চৌধুরী। ফারা মাহবুব বিএনপির খন্দকার মাহবুবুদ্দিন আহমেদের কন্যা, আর আপনার এই দেবাশিস রায় চৌধুরী হচ্ছে বিএনপির আপনার নিতাই রায় চৌধুরীর পুত্র, তাই না? ফারা মাহবুবের যদিও কিছু জুডিশিয়াল অ্যাকুমেন আছে, কিন্তু দেবাশিস রায় চৌধুরী একদিনও হাইকোর্টের বিচারক ছিলেন না, এবং তার প্র্যাকটিসের অভিজ্ঞতা খুব একটা সমৃদ্ধ নয়। সেই শ্যালো জ্ঞান নিয়ে তারা যে জাজমেন্ট লিখেছেন, জাজমেন্টটা আমি পেয়েছি, তারা যে বাতিল করেছে সেই জাজমেন্টটা সাংবিধানিক মানে আইন বিজ্ঞানের মানদণ্ড একেবারেই মনে যে কাট কপিস্ট। এবং সেখানে আর্গু করছেন কারা জানেন না, এখানে আর্গু করছে এই আপনার শরিয়া নামের আইনজীবী, যিনি সারা হোসেনদের সঙ্গে আপনার ডক্টর কামালদের বারে কাজ করেছেন, যে ডক্টর কামাল হচ্ছে সংবিধানের মূলদাতা, তার বিরুদ্ধে এতটা প্যারাডক্সিক্যাল ভরপুর সব বিষয়গুলো মেলাতে পারবেন না। তারপরে আর একজনকে আরো করছে শিশির মনির, যিনি আপনার ভূমিকা বাইনাও সবাই নেই। তো সেই জুরিসপ্রুডেন্স গুলো যখন আদালত ভুল করে একটা রিজনিং দিয়ে বাদ দিয়ে রেখেছেন, সেটা এখনো অ্যাপিলেট ডিভিশনের ঝুলন্ত অবস্থায় আছে। আমি না ভবিষ্যতে কি হবে, কিন্তু
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অজুহাতে পুরো সংবিধানটাই তারা যে মূলটিটা, সেই মূলটিটা তারা নাড়াচাড়া দিয়ে রেখেছেন, এবং ইউনূস সরকারের বৈধতার একটা সার্টিফিকেট, সনদপত্র ওই মূল দিয়ে বলাই রেখেন যে এর সাংবিধানিকতা বাদ দেওয়া যায় না। কিন্তু ভবিষ্যতে আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করে রাখতে চাই আপনাকে, এই যে ধরেন ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে বা আদালতে গেলেই মানে ডক্টর ইউনূসকে নিয়ে বিশেষ করে এই যে হাম বিষয়ে দুবার একজনে আদালতের কাছে গেলেন, আদালত মামলাগুলো নিল না, আদালত সেগুলোকে শুনানিতেই দিল না। এটা কি এই ভয় থেকে যে এই একবার শুনানি শুরু হলে আসলে অনেক কিছু ধরে টান পড়বে? ওটা একটা হতে পারে অনুসিদ্ধান্ত। আর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে জাজ সাহেবরা এতই তো যে তিনি যদি এন্টারটেইন করেন তিনি মবের শিকার হবেন, অথবা তিনি বাধ্যতামূলক অবসরে যাবেন, অথবা কোনোদিন আর তিনি প্রচারই পাবেন না। তার মানে হবে আপনার এমন এক ভীতির পরিবেশ তৈরি হয়েছে যে জুডিশি, যে প্রিন্সিপাল অফ জুডিশ ইন্ডিপেন্ডেন্স এন্ড ইন্টেগ্রিটি, সেটা বাংলাদেশে এখন আর কাজ করে না। সুতরাং তারা ওই সামারিলি যে কোনো রিট, এরকম সেন্সিটিভ রিট খারিজ করে দেন, এবং প্রফেসর ইউনূসের তারেক জিয়াকে ক্ষমতায় আবার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং, যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার যে কেমিস্ট্রি, যে শর্তগুলো, সেগুলো বহাল আছে বলেই এই মামলাটি এখনো ওইভাবে রিজেক্টেড হয়েছে, এবং আরো অনেকগুলো বিষয় হয় না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি বা আবহ বিচার বিভাগ বা বিচারিক সমষ্টিকে এমন ভাবে আসন্ন করে যে সেটি আইনের শাসন, মানবাধিকারের নীতি এবং সাংবিধানিকতার যে চর্চা, সেই চর্চাগুলো ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। তাহলে আমি আমি একদম শেষে আপনাকে মানে এক প্রশ্ন করব, সেটা আমি রেখে দিচ্ছি এখন, কিন্তু আমি একটু অন্য জায়গায় যাই। সেটা হচ্ছে আপনি একজন সংবিধান বিশেষজ্ঞ এবং আপনার সাবজেক্ট হচ্ছে সংবিধান, আপনি বারবার সংবিধান নিয়ে কথা বলেন। এক্সকিউজ মি। শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন যে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান, কিন্তু সরকার, জামায়াত, এনসিপি, তাদের নেতারা তাকে দেশে ফিরতে দেওয়া হবে না, তাকে আদালতের কোনো তার কোনো মানে অ্যাপিল করার তার কোনো ইয়ে নাই, আইনি ভিত্তি নাই, অধিকার নাই, এবং তিনি আপিল করতে পারবেন না। শেখ হাসিনা একজন বাংলাদেশের নাগরিক, সাবেক প্রধানমন্ত্রী, তাকে দেশে ফিরতে বাধা দেওয়ার কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি কি আছে? আচ্ছা, এই প্রশ্নটি আসলে উঠে যে সেটাই অত্যন্ত কি বলবো আশ্চর্যের। এ নিয়ে কথা বলা খুব মুশকিল। মানে ছুঁইলে মরি, না ছুঁইলেও মরি, উপায় করি, এরকম একটা। আচ্ছা, প্রথমে আমি বলি, আমি বলছি সংবিধান বিশেষজ্ঞের দাবি না, আমি কথা বলি হচ্ছে সংবিধান ভালোবাসার দাবি নিয়ে। আমাদের দেশের মানুষের সঙ্গে সংবিধানের যে অ্যাটাচমেন্ট, এর যে সম্পৃক্তি, এর যে অ্যালিজিয়েন্স, সেটাই আমার কাছে শক্তির। এবং আমাদের সংবিধান এত মার, এর যে শেকড়, এর গুণন, এর যে নীতি, এর যে রেজিলিয়েন্স, এটাই অবাক করার। কারণ আমাদের সংবিধানটা লেখা হচ্ছে অশ্রু, ঘাম এবং রক্ত দিয়ে। কেমন সেগুলো অরিজিনাল সংবিধান, যে মূল নীতি 1972 আমরা প্রতিষ্ঠা করেছিলাম, বানিয়েছিলাম, সেই ভিত্তিটাই আমাদের হচ্ছে জাতিরাষ্ট্রের মূল ভিত্তি। তো যখন এরকম কথা বলে যে আসতে দেব না, বা এই প্রশ্নটি আসলে মোটেই প্রশ্ন নয়, এটি সম্ভবত রাজনীতি প্রশ্ন নয়, এটা হচ্ছে একটা ইনসিকিউরিটির প্রশ্ন। কারণ শেখ হাসিনা আসার মিনিং অনেকগুলো। এর মিনিং হচ্ছে রাজনৈতিকভাবে আপনি চ্যালেঞ্জড হবেন, এবং সেখানে শুধুমাত্র শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া কি, তাকে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পারে, তাহলে আপনি নিজেই সে যে অপরাধগুলো জুলাই ইনসিডেন্ট সময়ে গঠিত হয়েছেন ফেসে যেতে পারেন। সুতরাং সেই যে একটা আতঙ্ক, সেই যে একটা নিজে উন্নীত হওয়ার যে ভয়, সেই ভয়টা থেকে এ ধরনের তারা বক্তব্য বলেন যে যেন না আসেন। আবার উপরে ঠিকই তারা অ্যাডভান্টেজ নিতে চাইবেন যে আসুন মোকাবেলা করুন। কেন? আপনি নিশ্চয়ই এখানে বিচারিতাটা বুঝতে পারছেন। This is not a question of law and constitution at all. No constitution anywhere in the world can prevent its citizen coming back to his or her own country. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা নিয়ে একটু মানে আলাপ করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন, সংসদ নির্বাচিত হয়েছেন, এবং আবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার দেশে ফিরে
আত্মসমর্পণের সুযোগ পেয়েছেন কতদিন পরে বলেন? তাহলে একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ক্ষেত্রে কেন বলা হচ্ছে তার আর কোনো আইনি প্রতিকার বা মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার সুযোগ নেই, আইনের দৃষ্টিতে তিনি অপরাধী এবং তাকে আসার সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হবে, তিনি আসবেন ফাঁসিতে চড়ার জন্য? মানে এই অবস্থান কি আসলে টেকসই আপনার কি মনে হয় আইনের দৃষ্টিতে? না, এই আলাপে অংশগ্রহণ করতে ইচ্ছে করে না, ইচ্ছে করে না এই কারণে যে এটা এত খেলো এবং হালকা লেভেলের আলাপ, যে এই আলাপে নিজেদেরকে সমর্পণ করা মানে হচ্ছে এনসিপি নাকি দলে আছে এবং পোলাপান্না যে সকল কথা বলে এইসব কথাকে আশকারা দেওয়া। আমি একটু সতর্কতামূলক ভাবে আপনার এই প্রশ্নটি ডিল করি, সেটা হচ্ছে অন আজহার এন্ড আজাদ ইস্যু। এটিএম আজহার এবং মৌলানা আজাদের বা বাচ্চু রাজারের যে কেস, দিস ইজ এ ভেরি ভেরি ব্যাড প্রেসিডেন্ট, এবং তাদের যে বিষয়গুলো ডিল হয়েছে সেগুলো আজহার একটা আর্গুয়েবলি ইজ আনপ্রেসিডেন্টেড। আমাদের বিচারিক ইতিহাসে অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ পর্ব হচ্ছে রিভিউ পাওয়ার। এই রিভিউ পাওয়ার কখনোই ব্যবহার কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দেওয়া হয়নি, যেটি কয়েকদিনের মধ্যেই, যেটি 10 বছর ধরে নিষ্পত্তি হচ্ছিল না, কয়েকদিনের মধ্যে এটা নিষ্পত্তি করে তাকে দেওয়া হয়েছে। আজহার ছিল জাস্টিস রেফাত আহমেদের নেতৃত্বাধীন অ্যাপিলেট ডিভিশনের অর্থাৎ প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের, বা আরো একটু স্পেসিফিক্যালি যদি বলি প্রফেসর আসিফ নজরুল নেতৃত্বাধীন কাঠামোর প্রতি গিফট টু জামাত ইসলামী। সুতরাং সেই প্রেসিডেন্ট ব্যবহারে শেখ হাসিনা মুক্তি চাইবেন, আমি ব্যক্তিগতভাবে আমি সেটা বলিনি, আমি শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, হ্যাঁ আমি শুধু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের উদাহরণ দিই, কিন্তু দর্শকদের বোঝানোর জন্য বলছি। আমি আন্ডারস্টুড কমপ্লিটলি ইওর পয়েন্ট। এবং দ্বিতীয় হলো আজাদ বাচ্চু রাজাকারের যে মামলাটা ইজ নট এ সাউন্ড প্রেসিডেন্ট, এবং তার যে অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছিল, সেই অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ক্ষেত্রে শেখ হাসিনার যে অ্যাবসেন্সিয়া ট্রায়াল এর সম্পূর্ণ অনেকগুলো আছে। বাচ্চু রাজাকারের আপনার লিগালি ভ্যালিড, কিন্তু শেখ হাসিনারটা ভ্যালিড নয়। ফলে সেই দুটো প্লেনটা আমি টানবো না আইনের ছাত্র হিসেবে, কিন্তু রাজনীতি পয়েন্টে এই সরকার বা আগের সরকার নিজেরাই এমন একটা ধরা দিয়েছেন যে আপনি এটা করেছেন, একই ধরনের এটা করবেন না কেন। সুতরাং সারফেস লেভেল একজনে আর্গুমেন্ট করতেই পারে যে we do want to duality in the same circumstances, এবং একই ট্রাইব্যুনাল জেনে এবং একই ধরনের আইন করা হয়েছে যেখানে, সুতরাং এখানে এটা করবেন না কেন। আমার আর্গুমেন্টটা হচ্ছে আইন, ডিউ প্রসেস এবং আপনার কনস্টিটিউশনালিজম এবং এভিডেন্স যেগুলো ব্যবহার করা হয়েছে এবং আপনার অন্যান্য যে প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করেছে, সবগুলো বন্দি যদি আপনি বিবেচনা করেন, সেখানে শেখ হাসিনার মামলাটি ধোপে কেনা। সতর্ক থাকতে হবে। গন্ডগোল হচ্ছে কারণ কেটে কেটে যাচ্ছে কথাটা। রাইট, বুঝতে পারছেন? আমি এটা মানে বিজ্ঞান কেড়ে নিয়েছে বেগ, আবেগ দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তো এখানে দেখছি বেগ আবেগ দুটোই কেড়েছে। এখন কি শোনা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি যে ছবিটা কেমন যেন প্রাপ্ত হচ্ছে। শোনা যাচ্ছে, হ্যাঁ। এই যে বাধা প্রাপ্ত বললেন, বাধাটা শোনা গেল না, প্রাপ্তটা শোনা গেল। সো এরকম মানে একটা শোনা গেল, তাহলে মুশকিল, বাধাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো তাহলে কি হোক, 1 নম্বর হচ্ছে যে এই যখনই আপনি আত্মসমর্পণ করবেন বা হাজির হবেন, এই হাজির হওয়ার প্রথম অ্যাডভান্টেজটা আপনার রাষ্ট্রপক্ষ নিতে চাইবে যে ইউ আর রেকগনাইজিং দি ভ্যালিডিটি অফ দি ট্রাইব্যুনাল। আমি কি আমার কথা কি শোনা যাচ্ছে? যখনই অ্যাকিউজড, শেখ হাসিনা বলে না, যে কেউ, ধরুন যখনই একজন অভিযুক্ত, যে কেউ বা দণ্ডিত হতেবার, তিনি যখন আত্মসমর্পণ করবেন, দিস ইজ এ ট্যাসিট রিকগনিশন, অ্যাকসেপ্টেন্স দি জুডিকশন অফ দ্য কোর্ট, তাই না? যদিও এক্সপ্রেসলি কখনোই শেখ হাসিনা বলেননি তিনি মুখোমুখি চান না, কিন্তু আপনি লক্ষ্য করবেন আইন গঠন, জাজ প্রক্রিয়া, আপনার সবকিছুই নানান স্তরে, নানান অবৈধতা রয়েছে স্তরে। তারপরেও তো তিনি চিঠি পাঠিয়েছেন, তিনি চিঠি পাঠিয়ে কিন্তু এই আদালতের বৈধতা চ্যালেঞ্জ করেছেন ইতোমধ্যেই।
হ্যাঁ, তিনি করেছিলেন। আমার মনে হয় যে সেটা তিনি আরো দৃঢ়ভাবে করতে পারেন যখন তিনি এপেয়ার করতে পারবেন পার্সোনালি, এবং তিনি আন্তর্জাতিক আইন, সাংবিধানিক আইন, অন্যান্য সকল সার্বজনীন প্রিন্সিপল গুলো রয়েছে সেগুলো দেখিয়ে বলতে পারবেন যে আই ওয়ান্ট টু ডিফেন্ড মাইসেলফ কমপ্লিটলি, ফুললি, তাই না? তখন প্রফেসর বিল্লাহ, আমার আসলে প্রশ্নটা সেখানেই। ধরুন আমরা ধরে নিচ্ছি যে শেখ হাসিনা ফিরছেন, ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করছেন, তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার কি কি অধিকার থাকবে? আপিল, রিভিউ, দণ্ড স্থগিত, রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা কিংবা অন্য কোনো সাংবিধানিক প্রতিকারের সুযোগ কি তখনও থাকবে কিনা, কি থাকবে? আমি তো বলবো যে অধিকারগুলো নাম বললেন সেগুলো তো অবশ্য আছে, আরো এমনকি আরো গোড়াতেও আছে। আপনি যে আন্তর্জাতিক আইন নেন, আপনাকে বুঝতে হবে যে শেখ হাসিনার ডাকটি শুধুমাত্র আমাদের দেশের 1973 সালের আইন দ্বারা নির্ধারিত না। 1973 সালের আইনটি হচ্ছে আন্তর্জাতিক ক্রিমিনাল আইনের বিফলক, ডোমেস্টিক রিফ্লেকশন অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল। কেমন? তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ে আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিচ্ছি, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, অনুপস্থিতিতে বিচার যে মানদণ্ড, সেটি কি পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ হয়নি। আমি 3টি পয়েন্ট বলতে পারি। ধরুন, লেবাননের একটা ট্রাইব্যুনাল, স্পেশাল ট্রাইব্যুনাল ইন লেবানন, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের হাই ট্রাইব্যুনাল, তারা একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছেন। স্ট্যান্ডার্ডটা হলো 3টি জিনিস মানতে হবে আপনাকে অ্যাবসেন্সিয়ালের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয় যদি আপনি অ্যাপ্লাই করছেন। 3টা জিনিস মানতে। এক, ইফেক্টিভ নোটিশ হতে হবে, মানে যিনি অভিযুক্ত তাকে ইফেক্টিভলি নোটিশ দিতে হবে। নো নোটিশ হ্যাজ বিন সার্ভ টু শেখ হাসিনা। ওই দুটো ইলা পত্রিকায় দুটো বিজ্ঞপ্তি দিয়ে এই নো নোটিস এজ এ থ্রেশহোল্ড, এটা কখনো পূর্ণ না। দ্বিতীয় হলো আপনার ইফেক্টিভ লিগ্যাল রিপ্রেজেন্টেশন। শেখ হাসিনা হ্যাজ এনশোর্ড দ্যাট তিনি নিজেতে কোনো আইনজীবী নিয়োগ করেননি, এবং সে ঘটনা তো সবাই জানেনি। আর একটা হচ্ছে যে আইনে এই ট্রায়াল প্রভিশন থাকতে হবে অন প্যারেন্টস, অর্থাৎ আমি যখন নিজেকে সুপর্দ করব তখন রিট্রায়াল প্রভিশন থাকতে হবে, রিট্রায়াল হতে হবে। এই 3টা যদি থাকে, বাই নাও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল আমাকে বলতেছে যে আপনি ট্রায়াল অ্যাবসেন্সিয়া তখনই গ্রহণযোগ্য হবে এই বাধাগুলো যদি অতিক্রম করতে পারে। সো স্পেশাল ট্রিব্যুনাল অন লেবানন এবং ICTR, ICTY বা অন্যান্য পৃথিবীর নানান উদাহরণ দিয়ে আমি দেখাতে পারবো যে আমাদের যে অ্যাবসেন্সিয়া ট্রায়ালের থ্রেশহোল্ড বা যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করা হয়নি। সো শেখ হাসিনা যখন সাপোর্ট করবেন তখন খুবই সম্ভব অন বেল তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া বা সেখানে কোনো বাধা নেই, আমাদের রিট্রায়ালও হতে। এখন সেটা হয়তো আপনি বলবেন যে আমি তো বেসিক প্রশ্ন করতে চাই ডক্টর বিল্লাহ, সেটা হচ্ছে যে ইউনুস সরকার অবৈধভাবে এই ট্রাইব্যুনালে এই মানে জুলাই 2024 ঘটনাবলীকে বিচারের জন্য অ্যাড করলেন, সেটাই যদি চ্যালেঞ্জযোগ্য হয়, সেটাই যদি অবৈধ হয়, তাহলে তো পুরো বিচার প্রক্রিয়াই তো আসলে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার, সংবিধান সংশোধন কিংবা প্রশাসনিক সিদ্ধান্তগুলোর আইনি ভিত্তি থাকে না, শক্তিশালী থাকে না। অ্যাবসলিউটলি। আপনাকে উদাহরণ দিই। জি। কর্নেল তাহেরের ফাঁসির যে বইটা, সেটা চেক করা হয়েছিল উপযুক্ত রাজনৈতিক পরিচয়ে। শেখ হাসিনা ক্ষমতায় আসবার পরে ডক্টর আনোয়ার হোসেন চালু করেছিলেন, তার আপনার মনে থাকবার কথা। এখানে রাজ সাহেবরা যে সামরিক ট্রাইব্যুনাল কর্নেল তাহেরের বিচার করেছে, সেই ট্রাইব্যুনালের কনস্টিটিউশন, সেই ট্রাইব্যুনালের ফরমেশন, এটাকে অবৈধ করেছেন। আইন একটা শব্দ বলি আমরা কোরাম নন জুডিস, মানে অবৈধভাবে বিত হয়, এর প্রপার কনস্টিটিউশন হয়নি, বেআইনি ভাবে হয়েছে, অথবা জুরিসডিকশন ছিল না, অথবা ছিল অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এক্সাম্পলস অফ দ্যাট, যেটা শুরু থেকে বৈধ সেটা নতুন করে বৈধতা দিতে পারে না। আইডিয়ালি আপনার ওই প্রশ্নটা একটু আমি যে পরিষ্কার ভাবে প্রাথমিক করে উত্তর দিই, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের শাস্তি স্থগিত পুরো ট্রাইব্যুনাল প্রসিডিংস এর বৈধতা, আইন বৈধতা, প্রসিডিউরাল বৈধতা, হাইকোর্টে রিট করবার একটা যে রেমেডি সাংবিধানিক শেখ হাসিনার রয়েছে। কিন্তু আপনি মনে করেন যে উপযুক্ত বিচারিক, রাজনৈতিক
পরিবেশ, সেই চ্যালেঞ্জ নেওয়ার আমি মতন। একই প্রশ্ন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদকে করেছিলাম। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেছেন বাংলাদেশে এখনো অনেক কিছু হওয়ার বাকি, এই মানে এই ট্রাইব্যুনাল থাকে কিনা সেটাই দেখেন। উনি আমাকে এই কথাটা বলেছেন যে সেটাই দেখেন। যদি মানে ধরুন ধরুন এই ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করা হলো এবং ট্রাইব্যুনাল থাকলো না, তাহলে ট্রাইব্যুনালের যতগুলো বিচার হলো সেগুলো কি থাকবে? কিভাবে? তাহলে ল সেই একই, মানে মঞ্জুসেদের বক্তব্য যেমন অন্যভাবেও বলি, লটা ডিফাইন হয়তো সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি দ্বারা, যেগুলো হচ্ছে সেগুলো কি ল? আর দোজ রুল অফ ল মোটেই নয়। এটা ইট ডিপেন্ডস হাউ শেখ হাসিনা ইজ রিসিভড বাই দ্য পিপল। এবং মানুষ যখন আবার এটা বিদ্রোহ করবে, তখন আপনি দেখবেন যে এই বিচারকরাই বলবেন যে এইগুলো তো আসলে আমরা আইন ধারে করি নাই, তাই না? তখন অটোমেটিক্যালি দেখা যাবে। কর্নেল তাহেরের বিচার প্রক্রিয়াটা নিয়ে কথা বললেন, হঠাৎ করেই জেনারেল জিয়াউর রহমানের একজন মানে হত্যাকারী হিসাবে একজনকে ধরা হলো, এবং আবার একটা আইন অঙ্গনে একটা নতুন নতুন ফিসফাস শোনা যাচ্ছে যে এখানেও শেখ হাসিনাকে জড়ানোর চেষ্টা হচ্ছে। আপনি আপনি কতটুকু জানেন, খোঁজ খবর রাখছিলেন এটা নিয়ে? না, এটা নিয়ে জানি না। সেটাও আবার সেকেন্ড ধরনের আইনের তো থাকবে না, ইতিহাসে নিজের উল্লে ব্যবহার করবার জন্য। কিন্তু আপনাকে আরেকটা উদাহরণ দিতে পারি, আমাদের দেশে প্রচুর উদাহরণ রয়েছে। যেমন শুধুমাত্র কর্নেল তাহের মামলা নয়, আমরা আরেকটা মামলা জানি, সেটা হচ্ছে হাজী জয়নাল আবেদিনকে, একজন অফিসারকে ভুয়া ভাবে দেওয়া হয়েছিল মামলায় রিট করে ওই সামরিক সরকারের সময়তেই। তখন এটা অলরেডি চলে এসেছে। তখন আমাদের অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস কে রুহান হাইকোর্ট ডিভিশনের পাওয়ার সেটা রিঅ্যাসার্ট করে বলেছিলেন যে যে সকল সামরিক ট্রাইব্যুনালের কথা এই কারণ বলছি, তখন তার সংবিধান না, খালি এই ট্রাইব্যুনাল দিয়ে বিচার করতো। আর এই আসিফ নজরুলের কোনো সংবিধান না, সুতরাং নিজের কথা দিয়ে এই ট্রাইব্যুনালের চেঞ্জ করে শেখ হাসিনাকে টাইপ করে করে এই আইনটা প্রর্তন করেছে। সুতরাং সেই মাত্রেও বলা আছে যে কোরাম ননজিস বা বেআইনি ভাবে যদি ট্রাইব্যুনাল গঠিত হয়, সেই সকল ট্রাইব্যুনাল কোনো আইনগত কনসিকুয়েন্সই করে না। আমি আবার প্রসঙ্গে ফিরে আসি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং মানে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখেছে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে এই যে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের গণতান্ত্রিক এবং সাংবিধানিক বৈধতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ভবিষ্যতে এই বৈধতা কি আদালতে চ্যালেঞ্জ হতে পারে কিনা? আচ্ছা, ভবিষ্যতের প্রশ্ন এবারে আমরা বলছি, কারণ মানে ক্ষত যেখানে তো বারে বারেই সেখানে। তো কথাটা হচ্ছে যে লিগালি এন্ড লেজিটিমেসি এর একটা পার্থক্য রেখা টানা যায়। অনেক সময় আপনি বলবেন যে এটা লিগাল, ধরুন নির্বাচনটাকে আপনি যদি লিগাল মনেও করেন, এটাকে লেজিটিমেট যখন আইনগত আর আইনভাবে সিদ্ধ, মানে আইনি সিদ্ধ, একটা হচ্ছে ন্যায্যতার প্রশ্নে উত্তীর্ণ। তো ন্যায্যতার প্রশ্নে যেটা উত্তীর্ণ নয়, সেটা আলটিমেট গণতান্ত্রিক ভাবধারা বা দেশের শান্তি প্রতিষ্ঠা, স্ট্যাবিলিটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে না। সুতরাং এই নির্বাচন আপনি যদি বলেন যে হ্যাঁ সংবিধান লেখা বা ওই পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার বা ইলেকশন কমিশন আয়োজন করেছে, হতে পারে এটা লিগ্যালিটির যে সংকীর্ণ মানদণ্ড, তা হয়তো আপনি পাস মার্কস নিতেও পারেন, কিন্তু ইজ ইট লেজিটিমেট? এই প্রশ্ন আমাদের জাতীয় জীবনে বারে বারেই এসেছে, এমনকি 14 নির্বাচন নিয়ে অনেক। কোশ্চেনটা হচ্ছে যে ইট ইজ লিগাল বাট ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দি ওয়াইডার পিপল। তো মানুষের কনসেন্ট যখন থাকে না, মানুষ যখন ফিল করে তার মতামত ছিল না, তখন লিজিটিমেসি ক্রাইসিস তৈরি হয়। এই লিজিটিমেসি ক্রাইসিস তৈরি নতুন একটা বাঁক তৈরি করে। বাংলাদেশের স্বাধীন আমাদের তো আছে প্রেসিডেন্স আছে যে ভূতাপেক্ষ একটা শব্দ ব্যবহার করে সবকিছুকেই, এবং বিশেষ প্রয়োজনে, জাতির বিশেষ প্রয়োজনে যেমন সেনাবাহিনী এসে ক্ষমতা দখল করে, এবারও তো আসলে তাই হয়েছে এবং তারই ধারাবাহিকতা চলছে। ফলে হয়তো আমরা দেখব যে আবারও বলা হচ্ছে যে ভূতাপেক্ষ বা ওই জাতির বিশেষ প্রয়োজন এগুলো মেনে নিতে হবে আমাদেরকে, কারণ সময় তো আপনি বদলাতে পারবেন না, সময় পেছনে ইয়ে তো করতে পারবেন না। এখানে যেমন জেনারেল জিয়ার শাসন এবং মুস্তাকের শাসন,
এমনকি এরশাদের সাথে অবৈধ ঘোষণা করা হয়েছে। জাস্টিস খায়রুল হক, শামসুদ্দিন মানিক, জাস্টিস তাফাজ ইসলাম নানানরা এগুলোকে অবৈধ ঘোষণা করেছেন। কিন্তু এই যে ড্যাম কন্ডোন বাটাকে, যে পানি পদ্মা, গঙ্গা, যমুনা দিয়ে প্রবাহিত হয়ে সরে চলে গেছে, সেই পানিকে ফেরত যায় না, অর্থাৎ কন্টিনিউটি। এটার আর একটা ভদ্র নাম আছে, ভদ্র নামটা হলো স্টেট নেসেসিটি। তো এই স্টেট নেসেসিটির ভূত, এই ভূত আমাদেরকে বারে বারে আড়া করে ফেলে। হয়তো কোনো একটা অমোঘ মুহূর্তে আপনাকে বলতে যে হ্যাঁ এটাতে আন্ডু করতে পারবেন না, আন্ডু করলে তো আর আপনি যেতে পারবেন না, তখন এই রাষ্ট্র বিশেষ করে জুডিশিয়াল ডকুমেন্ট আছে যে ক্লোজড, মানে যেটা এটা অবৈধ, কিন্তু যেহেতু আপনাকে সামনে চলে যেতে হবে, সুতরাং এইটার অবৈধতা মেনেও আপনাকে বলতে হবে যে হ্যাঁ এটা ছিল, ফ্যাক্টা ভ্যালিড বলে, এই ধরনের লিগাল ডক্ট্রিন বা অজুহাত আছে। কিন্তু কিছু বিষয় এত বেশি মারাত্মক ভাবে অবৈধ যে একটা একেবারে শেকড়ে গিয়ে আঘাত করে। যেমন একটা বিষয় ইঙ্গিত করলেন, 1973 সালের যে আইনটি, এই আইনটি প্রণীত ছিল 71 সালের যুদ্ধাপরাধ বিচার করবার জন্য, তাই না? কিন্তু 2025 সালে একটি চার্জ চেঞ্জ করা হয়েছে এবং ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া হয়েছে 2009 সাল থেকে। আপনার যে সকল অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর বিচার করা হবে এবং আওতা বাড়ানো হয়েছে। যেমন সেনাবাহিনী এর যে অপরাধ, সেনাবাহিনীর কৃতকর্ম, তাদের আইনের বিচার হয়, কিন্তু এটাকে ট্রাইব্যুনালের আইনের আওতায় আনা হয়েছে বেআইনিভাবে। এবং একটা নতুন শব্দ যুক্ত করা হয়েছে 25 সালে, যে পলিটিক্যাল অর্গানাইজেশনেরও বিচার করা যাবে এবং এর অঙ্গ সংগঠনগুলোর বিচার করা যাবে। ভিন্ন হলো আওয়ামী লীগ, যুবলীগ। আমার পরের প্রশ্নই হচ্ছে সেটা, এইগুলো টার্গেট করে আপনি আইনতাটা বৃদ্ধি হয়েছে। আমি প্রশ্নটা করি আপনাকে, এটা একটা হাস্যকর ব্যাপার। আমি প্রশ্নটাই করি আপনাকে, যে বর্তমান সরকার এবং তাদের যে তারা সহযোগী আছে, কারণ আসলে তো বাংলাদেশে এখন মানে সবাই আসলে আওয়ামী বিরোধী একটি পক্ষ, মানে সকল পক্ষ মিলিয়ে একটি পক্ষ হয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে। প্রায় তারা বলছেন যে আওয়ামী লীগ একটি দল হিসেবে অপরাধ করেছে, তাই দলটিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু বাংলাদেশের সংবিধান, ফৌজদারি আইনে কি কোনো রাজনৈতিক দলকে সমষ্টিগতভাবে অপরাধী ঘোষণা করা সম্ভব কিনা, নাকি অপরাধের দায় সবসময় ব্যক্তির উপর বর্তায়? আপনার রাজনৈতিক পরিস্থিতি যখন থাকে না, তখন আপনি যদি একটা হাইও তোলেন একজনকে দেখে, বলবে যে তুই আমাকে দেখে কেন হাই তুলি। বা আপনার ওই যে সেই মেষশাবক পানি খাওয়ার গল্পটার কথা মনে আছে কিনা, তুই কেন পানি ঘোরাচ্ছিস, তখন বলে যে কি রে, পানি তো হচ্ছে উজান দিকে, আপনার দিকে যাচ্ছে না, সুতরাং ঘোলা পানি করে হয়। তো হচ্ছে না, তোর দাগ নিয়েছিল। তো অজুহাতি করা যায়। কথাটা হোক, আপনি আওয়ামী লীগকে যে নিষেধ করছেন, সেই আইনের বিধানটা ঠিক হয়নি, তাই না? আপনার একটা সংগঠনের ক্রিমিনাল লায়াবিলিটি অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু। এটা একাধিক পারপাজে আমরা আলোচনা করি। হ্যাঁ, একটা ডেভেলপমেন্ট আছে, সেটা হলো কর্পোরেট ক্রিমিনাল লায়াবিলিটি নামে একটা জিনিস আনা। কর্পোরেট ক্রিমিনাল লায়াবিলিটি, ধরুন যেসব কোম্পানি বা কর্পোরেট প্রতিষ্ঠান আছে, তারা পরিবেশ বিদ্বেষী অনেক অপরাধ করে বা অনেক ধরনের ক্রাইমে জড়িত থাকে, স্মাগলিং জড়িত থাকে, টাকা পাচারে জড়িত আছে। তো পৃথিবীর বিভিন্ন ফাইন্যান্সিয়াল রেগুলেশন ঠিক করবার জন্য অনেক ক্রিমিনাল কোড, এমনকি আমি দেখেছি যে এখানে কর্পোরেট ক্রিমিনাল লায়াবিলিটির প্রশ্নটি আছে। প্রশ্নটা হচ্ছে, একটা সংগঠনের দুষ্ট বা গিল্টি মাইন্ড, ক্রিমিনাল মাইন্ড আপনি ডিটারমিন করবেই করে। কোম্পানি সেটিংস এ এটা করা সম্ভব এই কারণে যে তাদের ম্যানেজিং ডিরেক্টর ইত্যাদি ইত্যাদি থাকে এবং ডিসিশন নেয়, কিন্তু এক্ষেত্রে অর্গানাইজেশনটা ক্রিমিনালি আপনি তো তাকে জেল দিতে পারবেন, তখন তার উইন্ডিং আপের প্রসিডিওর হয়। ছোট পয়েন্ট আপনার কাছে আমি জানতে চাই। আসলে ধরুন 1971 সালে যাই আমরা। 1971 সালে জামায়াত ইসলামী সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নিয়ে, শুধু নয়, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, পত্রিকায় লিখে তারা বাঙালি নিধনে অংশগ্রহণ করেছে এবং 30 লক্ষ বিরাট সংখ্যার মানুষকে হত্যা, অগ্নিসংযোগ, নারী ধর্ষণের সাথে যুক্ত ছিল এবং এটা তাদের দলীয় সিদ্ধান্ত ছিল।
আওয়ামী লীগের ক্ষেত্রে যদি বিচার করতে হয়, যেখানে বলা হচ্ছে 1400 মানুষকে আওয়ামী লীগ হত্যা করেছে, যার কোনো সুনির্দিষ্ট প্রমাণ তারা হাজির করতে পারছে না, শুধু তাই নয়, এই আওয়ামী লীগ কি দলীয়ভাবে কখনো সিদ্ধান্ত নিয়ে বলেছে চলুন আমরা 1400 মানুষকে হত্যা করব, বা এই এত মানুষকে হত্যা করবো, কোনো রেজলিউশন আছে কিনা? আপনি সেই পয়েন্টের কথা বলেছেন, কিন্তু আমি এটাকে একটু ব্যাখ্যা করলাম কারণ ব্যাপারটা বোঝা যাচ্ছিল না, দুঃখিত। কথাটা হলো যে রাজনৈতিক দলের ক্ষেত্রে এখনো আপনার আন্তর্জাতিক অপরাধ আইন বা এমনকি দেশের অপরাধ আইনও এমন কোনো বিধান নেই যে আপনি রাজনৈতিক দল হিসেবে বিচার করবেন। 1949 সালের জেনোসাইড কনভেনশন, 1966 সালের ICCPR, ICSCR বা রোম স্ট্যাটিউট, এইসবে পলিটিক্যাল গ্রুপ শব্দটা যুক্ত হয়নি। তো আসিফ নজরুল দুই ধারায় যায় পলিটিক্যাল গ্রুপ থেকে এটা যুক্ত করে, অর্থাৎ কমপ্লিটলি আমাদের দেশের আইনটাকে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইন ভায়োলেশন করে এটা যুক্ত করে রেখেছে। কি উদ্দেশ্যে? আমি বিচার করব হচ্ছে শেখ হাসিনার বিচার, ঠিক আছে না? সো রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা আপনি যখন বিচার করেন তখন দেখবেন যে এটা ক্রিমিনাল কোন এন্টারপ্রাইজ কিনা। এখানে এরা ভুল করছে বারবারে। 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন, নাকি আপনার বিশ্বের যে চরম ব্যথার উদ্ভব ঘটেছে তার একটা ফেনোমেনন হিসেবে টুইন টাওয়ারের যে আঘাত 2001 সালে পুরো 5-10 বছরে সারা বাংলাদেশে যে জঙ্গিবাদের ধান, হিজবুত তাহার মতন সংগঠন, জেএমবির সংগঠন, এই সংগঠনকে এনটিটি হিসেবে, সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনার তাদেরকে নিষেধ করবা বা বিচার করবার ক্ষমতার কথা বলা ছিল। এখানে যে আলাপ হচ্ছে আওয়ামী লীগ একটা সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তার বিরুদ্ধে যে প্রশ্ন, এটা অত্যন্ত হাস্যকর শোনায় এখানে যে কতগুলো কারণে। একটা হচ্ছে যে কোন সংগঠন সন্ত্রাসী সংগঠন ক্রিমিনাল ইন্টেন্ট নিয়ে অপারেট করে কিনা তার দিয়ে আপনি তার কনস্টিটিউশনটা দেখবেন। তো যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং যে প্রিন্সিপল গুলো আওয়ামী লীগ করে, যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে সেলিব্রেটেড মতবাদ, সবচেয়ে সেলিব্রেটেড গণতান্ত্রিক ভ্যালুজ। তো যারা ভ্যালুগুলো লালন করে তাকে আপনি কোন গ্রাউন্ডে বিচার করবে, কোন গ্রাউন্ডে বাদ দেবেন, এটা একটা হাস্যকর বিষয়। আরেকটা করতে, আচ্ছা হ্যাঁ, আপনারা শেষ করুন, তারপরে আমি একটা প্রশ্ন। ওই পয়েন্টগুলো হচ্ছে যখন দেখবেন যে কোন একটা ইলিগাল পলিটিক্সে চাষ করে, আপনি বাংলাদেশের জন্ম থেকে শুরু করে 70 থেকে শুরু করে যতটা ইলেকটোরাল পলিটিক্স দেখবেন, প্রত্যেকটা রাজনৈতিক বাতাবরণে গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা সংসদ প্রেজেন্টেশন আছে, এমনকি 25-98% ইন ডিফারেন্ট অকেশন তাদের কমান্ডে। তো সেটা যদি থাকে তাহলে হাউ ক্যান ইউ ব্যান পলিটিক্যাল পার্টি? সংবিধানটা নিজেই এই দলের হাত দিয়ে বানানো, সেই সংবিধানে আপনি অপারেট করছেন, আপনি বলতেছেন যে আপনি বিচার করবেন। এটা তো হয় না। বাংলাদেশে যতগুলো মানবাধিকার সম্পন্ন আইন বানানো হয়েছে, এমনকি আমি যদি 2000 থেকেও খেয়াল করি, তাহলে আপনি দেখবেন সেটা আওয়ামী লীগের হাতে হয়েছে, শেখ হাসিনার হাতে হয়েছে। পুলিশ নিরাপত্তা, হেফাজত, মানুষের মৃত্যু নিবারণ আইন, সেটা শেখ হাসিনার হাতে হয়েছে। বিরোধী যে কনভেনশন বাংলাদেশ সাইন করে, তাই না, বাংলাদেশে এটাকে ক্রিমিনাল করতে হবে, শেখ হাসিনা করেছেন। 2009 সালে আপনার যে অবাধ তথ্য প্রসারের আইন, সেটা শেখ হাসিনা করেছেন। এইভাবে আপনি দেখবেন যে 2009 এর পরে রাইট টু ইনফরমেশন, যেটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, মানে রাইট টু ইনফরমেশন, যদি আপনি শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করেন, হ্যাঁ, টুলটা আপনি শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করেন, ওটা শেখ হাসিনার প্রণীত আইনের না। মানুষ হিসাব করে না, আমি এটা বুঝতে পারি। যাই হোক, আমার কথা হচ্ছে যে এই যে মানবাধিকার সম্পন্ন আইনগুলো, এই আইনগুলো রাজনৈতিক প্রিন্সিপালের মাধ্যমে তৈরি, হাউ ক্যান ইউ ডিডাক্ট দ্যাট হ্যাভ এ ক্রিমিনাল লায়াবিলিটি? আর 2024 সালের যে আপনার ঘটনা পরম্পরা, এই ঘটনা পরম্পরা যে রিপোর্ট, সেই রিপোর্ট গুলোতে দল হিসেবে আওয়ামী লীগের কোনো দায় নির্ণীত হয়নি। যেহেতু এটা হয়নি এখনো, শুধু এই বিচারের আলাপ, শুধুমাত্র রাজনৈতিক বাজওয়ার্ডস ছাড়া আমি কিছু মনে করছি না। এখানে তো আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে ধরুন আওয়ামী লীগের, আমরা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি ধরি আলোচনার স্বার্থে, যে আওয়ামী লীগ তখন সরকারে ছিল এবং নিজেকে, মানে দেশের নাগরিকের নিরাপত্তায় এবং মানে দেশের সম্পদ রক্ষায় তারা শক্তি প্রয়োগ করেছে, পুলিশ শক্তি প্রয়োগ করেছে কোথাও কোথাও।
আপনি যে পুলিশ মারলেন, আপনি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মারলেন, সেটার জন্য আপনি নিজেকে আপনি ইন্ডেমনিটি দিচ্ছেন, আর একই অপরাধে আরেক পক্ষকে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন। মানে এটা কি করে সম্ভব? আপনি কি ধরুন মানে এটা এটা কিভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি মেনে নিচ্ছে? নট এট অল। ইন্টারন্যাশনাল কমিউনিটি পরিপূরকভাবে কাজ করা, মানে তারা কোন একটা দেশের অভ্যন্তরীণ ডেভেলপমেন্টটা খেয়াল করতে চায়। দে আর নট ইন দিস। অ্যাবসলিউটলি ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা গ্রহণযোগ্য নয়। এবং এমনকি এটাও গ্রহণযোগ্য নয়, OHCHR যে তদন্ত রিপোর্ট ইউনুস সেন্টারে লিখেছিল, কেননা এই ঘটনায় প্রফেসর ইউনুস নিজেই একটা পক্ষ, এবং সেই রিপোর্টে লেখা আছে ইট ইজ বিং কমিশন বাই প্রফেসর ইউনুস। কমিশন এমনকি এটা একটা ইমেলের অনুরোধে, ইমেলের জবাবের অনুরোধে লেখা এনজিও রিপোর্ট। সিরিয়ার জাতিসংঘ টাইপের রিপোর্টও কিছু নয়, যে রিপোর্টগুলো মিয়ানমারের ক্ষেত্রে, সিয়েরা লিওনের ক্ষেত্রে বা অন্যান্য দারফুরের ক্ষেত্রে গঠিত হয়েছিল। এক্ষেত্রে কখনোই সেটা হয়নি। তো জুলাইয়ের ইনসিডেন্ট একটা মাল্টিফেটেড ইনশন এবং মাল্টি অ্যাক্ট জড়িত। প্রত্যেকটা সঙ্গে আইরিন খানও পুরস্কৃত হয়েছেন। তাকে আসলে সিনিয়র সচিবের পদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে তাকে জাতিসংঘে পাঠানো হচ্ছে, কারণ এই রিপোর্টে আইরিন খান যুক্ত ছিলেন। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুক অ্যাট হার স্টেটমেন্ট। এক্স্যাক্টলি, মানে ডিভাস্টেটিং। মানে একজন জাতিসংঘ লেভেলের, ফ্রিডম এক্সপ্রেশন লেভেলের একজন অ্যাম্বাসেডর, রিপোর্টার, তিনি যে ভাষা প্রয়োগ করলেন, মনে হচ্ছে যে তিনি সম্ভবত একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কথা বলছেন। পেটি কর্মী লেগেছে ওনার কথাবার্তায়, মনে হয়েছে উনি একদম 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 একটা পেটি কর্মী, রাস্তার একজন কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে উনি কথা বলছেন, উইচ ইজ মানে প্যাথেটিক এই মন্ত্রিত্ব নেওয়ার। আমি আপনাকে সর্বশেষ প্রশ্ন করি মাসুম বিল্লাহ, সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান বহুবার রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে, কিন্তু স্থগিত হয়েছে, মানে খুব সংকটের ভিতর দিয়ে গেছে, আবারও সে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা। কিন্তু এবার একই সঙ্গে সরকার গঠনের বৈধতা, একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে যথেচ্ছ ব্যবহার এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা, সবকিছু নিয়ে আসলে প্রশ্ন উঠেছে। আপনার মূল্যায়নে বাংলাদেশ কি এখন স্বাধীনতার পর সবচাইতে গভীর সাংবিধানিক সংকটের মধ্যে রয়েছে কিনা, এটি প্রথম প্রশ্ন। যদি থাকে তাহলে এই সংকট থেকে উত্তরণের সাংবিধানিক পথটা আসলে কি? আবার বিপ্লব? ঠিক আছে না, আমি এটাকে মানে সবচেয়ে বেশি কিনা বা একটু কম কিনা এই মানদণ্ডে বিচারি না। আমি যেটা ফিল করি, আমরা সংবিধানহীনতার মধ্যে অনেক দিন ধরেই আছি, এবং মানে কি আইনের শাসনের বাইরে আছি আমরা বহুত আগে থেকেই। আপনি আপনি যে বিনির্মাণ করে দেখছেন, এটা একটা কসমেটিক। পার্লামেন্টের অধিবেশনে বসছে 133টা অর্ডিন্যান্স, আপনি 1 মিনিটও আলোচনা করলেন না, কি তাহলে এটা কি হলো? এটা কি আপনি এটা দিয়ে পেছনের যে অবৈধতা কি বেঁধে দিতে পারবেন? আসিফ নজরুল ক্রাইমস ট্রাইব্যুনালের যে সংশোধনীগুলো নিজের মতন করে সংশোধনী করেছেন, সেটা আসাদুজ্জামান মানে বর্তমান স্বরাষ্ট্র আইনমন্ত্রী যে অ্যাপ্রুভ করেছে পার্লামেন্টের মাধ্যমে, এটা কি কোনো ডক্ট্রিনে পড়ে? আসাদুজ্জামান নিজে যখন অ্যাটর্নি জেনারেল ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অ্যাপিয়ার করেছে সে, মনে আছে কিনা, তাজুল ইসলামের আদালত, মানে অলদো তাজুল ইসলাম ইজ চিফ প্রসিকিউটর, কিন্তু প্রথম দিন অ্যাপিয়ার করে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তাহলে যে আইন বানানো হলো সেই আইন আপনি অ্যাপিয়ার করলেন, করে আবার কি হচ্ছে, আপনি একটা বিএনপি দলে আগেই ছিলেন, এখন পদত্যাগ করে আপনি নমিনেশন নিলেন, মেম্বার অফ পার্লামেন্ট হলেন, তাই না? পার্লামেন্ট হয়ে এখন পার্লামেন্টের হলেন, পার্লামেন্টের অংশ হয়ে এখন আপনি মন্ত্রী হলেন, মন্ত্রী মানে আপনি এক্সিকিউটিভ হলেন, এক্সিকিউটিভ হয়ে আপনি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন যে আইন মন্ত্রণালয় এই আইন কনফার্ম করার দায়িত্বে। তাহলে একই আপনি নিজে প্রয়োগ করছেন, আর্গু করছেন, প্রণয়ন করছেন, একই হাতে কমপ্লিট ভায়োলেশন অপারেশন অফ পাওয়ার। আপনার এখানে মন্টেস্কু থাকলে তো আত্মহত্যা করত। তো এগুলো তো হয় না এভাবে। আমার কথা হলো, বাংলাদেশ শুরু থেকেই
আমাদের জাতির জীবনে সংবিধানের যে ভ্রমণ, যে জার্নি, এটাকে জাস্টিস হাবিবুর রহমান দারুণ একটা কথা বলেছিলেন। এটা 1999 সালের আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলায় তার জাজমেন্ট। ভারী সুন্দর একটা শব্দ বলছেন যে অ্যাভালশন মানে শিকস্তি পরস্তি, ভাঙা গড়া। বা জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ ওই মামলায় এটাকে বাংলাদেশের সংবিধান মানি না মানি, হ্যাঁ, এটাকে বলেছিলেন সেন্ড ডিউন, বালিয়াড়ি, যে চোরাবাটে ঢুকে যায়, সময় পাটা উঠে যায়, অনেক সময় যায় না। আমরা সম্ভব এটা বালিয়াড়িতেও নাই, এটাকে অ্যাভালাঞ্চে, আপনার ওই যে ওই যে বরফ যে বরফের মধ্যে পড়ে আছি। কিন্তু এই অর্থে আমি একজন আমাদের সংবিধান 50 বছর টিকেছে, কিন্তু এই সংবিধানকে তো প্রমাণ করতে চেয়েছে, বাদ দিতে চেয়েছে, পদানত করতে চায়, কোনো সেই সম্ভাবনা বাদ নেই। জুলাই চার্টার নামের একটা এনজিও রিপোর্ট, 27 পেজের এনজিও রিপোর্ট, 6টা আইনি অআইনি পলিসি তো ধাপ্পা বা যুক্ত করে, এটা সংবিধানের সাথে তারা যুক্ত করে বাংলাদেশের সংবিধানকে পদানত করতে চায়। এই আশঙ্কা তো রয়েছে। আমি কেমন করে উড়িয়ে দিই এই কথাটি যে আমরা সময়ের সবচেয়ে সাংবিধানিক ভয়াবহ সংকটে বা অদূর ভবিষ্যতের আরো সংকটে নেই, অবশ্যই সেই আশঙ্কা আমি প্রকাশ করি। কিন্তু সংবিধানটা রেজিলিয়েন্স দেখিয়েছে, এর মধ্যে রেজিলিয়েন্স দেখিয়েছে। মাছ ধরার আপনি দেখবেন যে পাতিটা অনেক সময় মাচান দিয়ে নিয়ে যায় আবার এটা উঠে যায়। তো বাংলাদেশের জনগণ যদি আবার বুঝতে পেরেছে অলরেডি, তারা নিঃসন্দেহে এই সংবিধানকে যখন কেউ গ্রাস করতে আসবে, যখন কেউ পুরোপুরি করে বাতিল করতে চায়, পারে নাই, কিন্তু তারা এই বিষয় করতে চেয়েছে, পারেনি, তাদের শপথ নিতে হয়েছে, এই সংবিধানের সুরক্ষারই শপথ নিতে হয়েছে। যতই কথা বলুক, তারা 7ই মার্চ ভাষণ বাদ দিতে চায়, তারা তার ঘোষণাপত্র আলাউদ্দিন আহমেদ বাদ দিতে চায়, সবকিছু বাদ দিতে চায়, কিন্তু দিন শেষে এটা আবার জামাতের বিরুদ্ধে বলতে থাকে যে 72, আপনি আন্দালিব রহমান পার্থক্য বলতে শুনবেন যে 72-এর দিনে অ্যালার্জিটা। এর অর্থ এই নয় যে আন্দালিব রহমান বা সংবিধানের একটা মানে ফ্যান। এখান থেকে যে জিনিস মানে ইয়ে করতে চাই, মানে উপসংহার আনতে চাই, যাদের সংবিধানের যে ঘাত প্রতিঘাত মোকাবেলা করার ক্ষমতা, সেই ক্ষমতা কি? সেই ক্ষমতাটা হচ্ছে বাংলাদেশের জন। উই the people of Bangladesh have adopted this constitution for ourselves. সুতরাং বাংলাদেশ এই সংবিধানটাকে নিয়েই মাথা উঁচু করে দাঁড়াবে এই সংকট মোকাবেলা করে, এই বিশ্বাস আমার আছে। অশেষ ধন্যবাদ ডক্টর মাসুম বিল্লাহ। আবারও কথা হবে, কারণ পরিস্থিতি তো আসলে ইভলভ হচ্ছে, পরিস্থিতি আসলে আমরা নানা রকম, আপনি যে কথা বললেন, ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আপনি আশাবাদী, আমরাও আশাবাদী হতে চাই, কারণ মানুষ যেহেতু সংবিধান নিজেদের জন্যই লিখেছে এবং মানুষ তার রক্ষক, সুতরাং মানুষের প্রতি তো আস্থা হারানো পাপ, সুতরাং আমরা তো আস্থা রাখবোই। অশেষ ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আবার দেখা হবে, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।